আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি কর্তৃক আয়োজিত আলিম পরীক্ষা 2027 ফ্রি গাইডলাইন ব্যাচ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদেরকে আমাদের আজকের ক্লাসে স্বাগতম। শুরুতেই তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরা কে কোথা থেকে দেখছো, কে কোন মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা 2027 অংশগ্রহণ করবে এবং তোমার পড়াশোনার সর্বশেষ অবস্থা কি। তুমি 2টা বছর অর্থাৎ প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষে আছো, আর কিছুদিন পরে তোমার টেস্ট, টেস্ট, তারপর হচ্ছে তোমার মেইন পরীক্ষা। তো এই পর্যায়ে এসে তোমার সব সাবজেক্ট ভিত্তিক প্রস্তুতি কেমন, তুমি সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে এবং অবশ্যই তুমি কমেন্ট করবে কোথা থেকে দেখছো, কোন মাদ্রাসায় তুমি পড়াশোনা করো। পাশাপাশি তুমি আরেকটি কাজ করবে, তোমার বন্ধুদেরকে এই ক্লাসটি শেয়ার করবে, যার মাধ্যমে তোমার বন্ধুরা এই ক্লাস থেকে উপকৃত হতে পারে। তাহলে দুইজন থেকে আস্তে আস্তে সব দিকে ছড়িয়ে যাবে এবং তারা এই ক্লাসগুলো থেকে উপকৃত হবে। আমরা হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির যারা ক্লাস নেন, যারা সম্মানিত শিক্ষকগণ, আমরা ক্লাসগুলোকে এমনভাবে সাজাই যাতে এই ক্লাসগুলো থেকে প্রতিটি ক্লাস থেকে প্রতিটি শিক্ষার্থী কিছু না কিছু যেন অর্জন করতে পারে। এজন্য আমরা ক্লাসগুলোকে সেভাবেই সাজাই। তো আশা করি তোমরা আমাদের ক্লাসে আসো। আমরা বিগত 2টা ক্লাস আমরা করছি 2027 যারা ফ্রি গাইডলাইন ব্যাচ আছো, তোমরা 2টা ক্লাস বিগত করেছো। আজকে আমরা 4th নাম্বার ক্লাসে আছি। আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে 4th ক্লাস, ইসলামের ইতিহাস 4th ক্লাস। তো চলো আমরা ইসলামের ইতিহাস 4th ক্লাসে কি কি বিষয়ে আলোচনা করব সে বিষয়টিকে আমরা একবার লক্ষ্য করি। আমরা 4th যে অধ্যায়টি, এই অধ্যায়ে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভারতীয় 3য় অধ্যায়, ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন। আমরা জানি এই ভারতীয় উপমহাদেশ অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই যে সাবকন্টিনেন্ট, এই সাবকন্টিনেন্টে একটা সময় দীর্ঘ সময় শাসন করেছে তারা হচ্ছে মুঘলরা। অর্থাৎ এরা দীর্ঘ সময় আমাদের এই উপমহাদেশ শাসন করেছে, যার ফলে আমরা সেই সময়টাই খেয়াল করে দেখি যে ইসলামের মূল আবির্ভাব আগেই শুরু হয়ে গেছে, কিন্তু মুঘল আমলে এসে এটার বিস্তৃত লাভ করে, বিশাল অঞ্চল এরিয়া, বিশাল কিছু একটা জায়গা তারা দখল করে নেয়। ঠিক এই মুঘল শাসন দীর্ঘদিন আমাদের এই উপমহাদেশে ছিল এবং মুঘল শাসকরাও আমাদের অনেক শাসন করে গেছে। তাদের উল্লেখযোগ্য কিছু কাজ আছে, সেটাও আমরা আস্তে আস্তে খেয়াল করছি। তো চলো আমরা এখন খেয়াল করি যে ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন, এই অধ্যায়টা আমরা পড়তে গিয়ে আমরা কোন জিনিসগুলোকে হাইলাইট করব এবং কোন বিষয়গুলো আমরা পড়ব সেগুলোকে আমরা সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, খ্রিস্টীয় 1600 শতাব্দীতে ভারতীয় উপমহাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, অর্থাৎ খ্রিস্টীয় 16 শতক, এই শতকটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কেন? এই অধ্যায়টাতে মুঘল শাসন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। দেখো, 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল শাসন স্থাপন করে। দেখো, দিল্লি 300 বছর, অর্থাৎ ইব্রাহিম লোদিরা ছিল দিল্লি যারা শাসন করতো তারা, এই দিল্লি শাসন, স্থায়ী দিল্লি সুলতানের শাসনের পতন ঘটে। সুলতানি যে শাসনটা ছিল দিল্লির, অর্থাৎ মুঘলের আগে এই সুলতানি শাসনের পতন ঘটান বাবর। কার সাথে যুদ্ধ করে? ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে যে যুদ্ধটা সংগঠিত হয় সেটাকে বলা হয় পানিপথের প্রথম যুদ্ধ। এই যুদ্ধটা অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে, সম্ভবত এইবারের অর্থাৎ তোমাদের 2026-এর যে বড় ভাই পুরা পরীক্ষা দিল তারা এই এমসিকিউটাকে ফেস করেছে। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয়? 1526 খ্রিস্টাব্দে। এই সালটা তারা এমসিকিউ হিসেবে পেয়েছে। সুতরাং আমরা তোমাদেরকে ক্লাসগুলোকে এমনভাবে সাজিয়ে তুলছি যাতে তোমার এমসিকিউ প্লাস সিকিউ উভয়ের জন্য তথ্য তোমার মাথায় সেভ থাকে। এজন্য আমরা এভাবে ক্লাসগুলোকে তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের 2টা যুদ্ধ বিখ্যাত, প্রথম এবং দ্বিতীয়, আরেকটি ছিল। তো পানিপথের প্রথম যুদ্ধটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেননা এই প্রথম যুদ্ধের মাধ্যমে মুঘলরা ভারতীয় উপমহাদেশে তাদের শাসন ব্যবস্থা বা তাদের শাসন
তাদের যে তুমি বলো তাদের যে মসনদ, এই মসনদের ভিত্তি স্থাপন করে। অর্থাৎ বাবর এটাকে কি করে, মুঘল শাসনের প্রতিষ্ঠা করে। এজন্য দেখো আমরা বলছি 300 বছর স্থায়ী, অর্থাৎ দিল্লি শাসনটা ছিল কত বছর আমাদের কাছে? দিল্লি শাসনটা মোটামুটি আমাদের কাছে ছিল 300 বছর। এই যে 300 বছর আমাদের কাছে যে স্থায়ী ছিল, এই স্থায়ী 300 বছর আমাদের কাছে ছিল, এই স্থায়ী 300 বছরের দিল্লি শাসন এই বাবর কি করেছে, পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে সেটাকে বিলুপ্ত করেছে বা পতন ঘটিয়েছে, মুঘল শাসন প্রতিষ্ঠা হয়। এবার আসো যে মুঘল শাসন তাহলে প্রতিষ্ঠা হয় কার মাধ্যমে? বাবরের মাধ্যমে। তাহলে বাবর হচ্ছে প্রথম মুঘল শাসন প্রতিষ্ঠাকারী, বাবর হচ্ছে প্রথম মুঘল শাসন প্রতিষ্ঠাকারী, কিন্তু প্রকৃত শাসক বা প্রকৃত প্রতিষ্ঠাকারীকে সেটা আমরা পরে আস্তে আস্তে জানছি। দেখো মুঘল শাসন প্রতিষ্ঠা হয় এবং মুঘল শাসন প্রতিষ্ঠা করে বাবর, কিসের মাধ্যমে? পানিপথের যুদ্ধের মাধ্যমে। এই কথাগুলো মোটা দাগে মনে রাখতে হবে, মোটা দাগে এই কথাগুলো মনে রাখতে হবে। পানিপথের প্রথম যুদ্ধ কার কার মাধ্যমে হয়? বাবর ভার্সেস লোদি। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। এরপর আসো 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে মুঘল শাসনের ভিত্তি স্থাপন হয়, কিন্তু 1556 দেখো 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে মুঘলরা একচ্ছত্র ক্ষমতার মালিক হন। অর্থাৎ বাবর যে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে মুঘল আমল প্রতিষ্ঠা করলো, বাবর যে যুদ্ধের মাধ্যমে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে কি করলো, এই পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে মুঘল শাসন প্রতিষ্ঠা করলো। 1556 খ্রিস্টাব্দে এখানে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। তাহলে এখানে দ্বিতীয় আরেকটা এমসিকিউ দেখো, যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে সংগঠিত হয়? 1556 খ্রিস্টাব্দে। এই জিনিসগুলো আমরা পড়ার সময় তোমাকে হাইলাইট করে দেবো, তুমি এগুলো তোমার খাতায় সুন্দরভাবে নোট করে রাখবা। অবশ্যই যখন ক্লাস করছো তোমার পাশে স্টুডেন্ট হিসেবে একটা খাতা থাকবে এবং ইতিহাস বইটা থাকবে, তুমি সেটা পড়বা, এবং ইতিহাস বই যদি থাকে তাহলে তুমি তোমার একটা হাইলাইটার নিয়ে বা হাইলাইটার দিয়ে সেটাকে হাইলাইট করবা এবং তোমার খাতায় গুরুত্বপূর্ণ তথ্যর জায়গায় সেটা লিখে রাখবা যে 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে হয় এবং এই 56 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হওয়ার মাধ্যমে মুঘলরা কি হয়? মুঘলরা প্রকৃত শাসন প্রতিষ্ঠা করে, প্রকৃত শাসন প্রতিষ্ঠা করে। আর এই প্রকৃত শাসন প্রতিষ্ঠা করে মূলত কোন শাসক? এখানে কোন শাসক করে? হুমায়ুন। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা যখন এই জিনিসটা মাথায় রাখবা তখন এটা তোমাদের জন্য কাজে দিবে। সুতরাং তোমরা এই জিনিসগুলোকে খেয়াল করো, এবং এই জিনিসগুলো যখন খেয়াল করবে তখন তোমার এই জিনিসগুলো খেয়াল রাখলে অনেকগুলো তথ্য তোমার কাছে সহজ হয়ে আসবে। তাহলে তোমরা শুরু থেকে খেয়াল করো, পানিপথের প্রথম যুদ্ধ 1526 হয়। এখানে যুদ্ধকে কাদের মাধ্যমে হয়? বাবর ভার্সেস ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদিকে পরাজয় করার 300 বছরের যে দিল্লির যে সুলতানি শাসন ছিল, এই ইব্রাহিম লোদিকে পরাজয়ের মাধ্যমে দিল্লি শাসনের 300 বছরের এই রূপরেখাকে কী করা হয়? পরিবর্তন করা হয় এবং মুঘল শাসন সেখানে নতুন একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে বাবর। কিন্তু বাবর প্রতিষ্ঠাতা শাসক হিসেবে মুঘল বংশের প্রতিষ্ঠাতা, কিন্তু প্রকৃত শাসন প্রতিষ্ঠা করেন হুমায়ুন, যিনি 1556 সালে পানিপথে দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত করেন। এবং এই দ্বিতীয় যুদ্ধে অনুষ্ঠান করেন কাদের মাধ্যমে হয়? এটা দ্বিতীয় যুদ্ধ হয় শেরশাহ ভার্সেস হুমায়ুন, এই দুইজনের মাধ্যমে যুদ্ধ হয়। এই দুইজনের মধ্যে যুদ্ধ হয়ে হুমায়ুন বিজয় অর্জন করে এবং 1556 কি হয়? মুঘলরা একচ্ছত্র ক্ষমতার অর্থাৎ প্রকৃত শাসন প্রতিষ্ঠা করে। আশা করি তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার। এবার আমরা দেখব সংক্ষিপ্তভাবে যে ভারতীয় উপমহাদেশে মুঘল যে শাসক আছে, এই শাসকের তালিকা কারা কারা শাসন করে গেছে এই মুঘল আমলটা, আমরা সেটা সংক্ষিপ্তভাবে দেখব। দেখো, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1526 সালে শুরু, 1530-এ শেষ। এটা মনে রাখবা, সবসময় যেগুলো থাকবে এই জিনিসগুলো মনে রাখবা যে 1526 শাসন ক্ষমতার, অর্থাৎ শাসন ক্ষমতার জায়গায় যদি দেওয়া থাকে 1526 থেকে 1530, তাহলে সেটার শুরুটা থাকবে হচ্ছে তোমার শাসন ক্ষমতা শুরু অথবা জন্ম তারিখ ও জন্মসাল, দুইটা দিক থাকবে। জন্মসাল এটা মনে করো ডেট অফ বার্থ, অথবা এটা কি তার শাসনসাল শুরু। ঠিক আছে, এই দুইটা দিক হতে পারে। আবার শেষেরটা হবে কি মৃত্যু অথবা ক্ষমতা শেষ।
এই দুইটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে তুমি অনেক সময় এই জিনিসটা কাজে দিবে যে তার জন্মসাল যদি নামের সাথে হয় তাহলে জন্মসালও হতে পারে, অথবা তার শাসক যদি হয় তাহলে তার শাসন ওখান থেকে শুরু হতে পারে। এই দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে ডেট অফ বার্থ অথবা শাসন শুরু, পরেরটা যে শেষ তারিখটা থাকবে সেটা হয় কি মৃত্যু হবে অথবা ক্ষমতার শেষ তারিখ হবে। তাহলে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1526 খ্রিস্টাব্দে কী হয়, পানিপথের প্রথম যুদ্ধ করে এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। 1530-এ তিনি মারা যান এবং সেখানে তার ক্ষমতা শেষ হয়ে যায়। 1530-এ এসে ক্ষমতায় আরোহণ করে নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন, যিনি 1530 থেকে তিনি এই নাসিরউদ্দিন হুমায়ুনের ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখবা, ইনি দুই পর্যায়ে ক্ষমতায় আসছে, দুইটা পর্যায়ে, ঠিক আছে, দুইটা পর্যায়ে। প্রথম পর্যায়ে হচ্ছে 1530 থেকে, প্রথম পর্যায়ে 1530 থেকে 40, ঠিক আছে, 10 বছর। এরপর দ্বিতীয় যেটা আসছে, এই দ্বিতীয় পর্যায়ে 1555 থেকে 1556, এই দ্বিতীয় পর্যায়ে এসেই পানিপথের দ্বিতীয় যুদ্ধ করে। তাহলে দ্বিতীয় যুদ্ধ হয়, এভাবে মনে রাখবা যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় দ্বিতীয় পর্যায়ে এসে। তাহলে 1555 থেকে 1556। এবার আসো 3 নম্বর শাসক হিসেবে জালালউদ্দিন মোহাম্মদ আকবর। আকবরকে আমরা বিভিন্ন নামেই চিনি, যিনি কি দিনে আকবর, দিনে ইলাহি, এই বিষয়গুলো, দিনে আকবর নামে একটা ধর্ম প্রবর্তন করেন 1556 থেকে 1605। এবার আসো সম্রাট জাহাঙ্গীর 1605 থেকে 1627। এরপর সম্রাট শাহজাহান 1627 থেকে 1657। সম্রাট শাহজাহান হচ্ছে বিখ্যাত, এখানে এদের মধ্যে বিখ্যাত কয়েকজন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সম্রাট শাহজাহান। তিনি কি করেছিলেন, তাজমহল নির্মাণ করেছিলেন এবং এই তাজমহল নির্মাণ করেছিলেন তার স্ত্রীর কি স্মৃতি বা স্ত্রীর প্রতি ভালোবাসা দেখানোর জন্য। এবার আসো আওরঙ্গজেব হচ্ছে সর্বশেষ শাসক, মুঘল আমলের সর্বশেষ শাসক। এবং আওরঙ্গজেব যেটা করেছে, আওরঙ্গজেবের একটা ফতোয়া গ্রন্থ ছিল, তিনি ফতোয়া বিভিন্ন দিনের অনেক কিছু বিষয় তিনি সেখানে উল্লেখ করেছেন। তাহলে এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে যে এই মুঘল শাসনের তালিকা, প্রথম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, দ্বিতীয় নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন, তৃতীয় হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ আকবর, চতুর্থ সম্রাট জাহাঙ্গীর, পঞ্চম সম্রাট শাহজাহান, ষষ্ঠ আওরঙ্গজেব। তাহলে এই সিরিয়ালটাকে মনে রাখার জন্য তোমার জন্য অনেকটা কষ্ট হয়ে যাবে, কেন, কার পরকে এই জিনিসটা তুমি প্যাচ লাগিয়ে ফেলবা। তাহলে আমরা চলো প্যাচ যাতে লাগিয়ে না ফেলি, তাহলে আমরা দ্বিতীয় আরেকটা সিস্টেম বা টেকনিক মনে রাখি, যে টেকনিক মনে রাখলে আমরা খুব দ্রুত এটাকে মনে করতে পারবো। দেখো, শাসকদের নাম মনে রাখার শর্ট টেকনিক, বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। তো এই যে বাবারতে হচ্ছে বাবর, হইলতে হুমায়ুন, আবারতে আকবর, জ্বরতে জাহাঙ্গীর, সারিলতে শাহজাহান, ঔষধে আওরঙ্গজেব, ঔষধে। তাহলে এই ছন্দটা তুমি যদি মনে রাখো তাহলে দেখবা যে কার পর কে, এই জিনিসটা মনে রাখতে হবে না। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে, এই জিনিসটা মনে থাকলে তুমি অনায়াসে বাবরের পর হুমায়ুন, হুমায়ুনের পর আকবর, আকবরের পর জাহাঙ্গীর, এরপর জাহাঙ্গীরের পর শাহজাহান, তারপর হচ্ছে কে আওরঙ্গজেব, এই 6 জন শাসকের নাম তুমি অনায়াসে কি করতে পারবা, মনে রাখতে পারবা। এই 6 জন শাসকের অনায়াসে নাম মনে রাখতে পারবা। যখন নাম মনে রাখতে পারবা তখন কে কোন সময়ের প্রতিষ্ঠাতা সেটা তুমি মনে রাখতে পারবা। যেমন বাবর হচ্ছে মুঘল বংশের মূল প্রতিষ্ঠাতা এবং হুমায়ুন হচ্ছে কি এই মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, পাশাপাশি কি শাসক, প্রকৃত শাসক। তাহলে এখানে দুইটা তথ্য তুমি এভাবে লিখে রাখতে পারো। এবার আসো যে তোমার মনে রাখার জন্য আমরা যে টেকনিকটা দিলাম, এই টেকনিকটা তুমি সুন্দরভাবে মনে রাখো, তাহলে দেখবা যে তোমার শাসকের নাম আর কি হবে না, তোমার শাসকের নাম মনে করতে আর কখনো প্যাচ লাগবে না, মনে হারায় যাবে না। এবার আসো আমরা পরের আলোচনায় যাই, এগুলো খুব শর্ট আলোচনা, তুমি আশা করি এগুলো ভালোভাবেই করতে পারবা। এবার আসো আমরা যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। 1526 থেকে 1530। আসো আমরা এই ব্যাপারে নিয়ে জহিরুদ্দিন বাবর নিয়ে কিছু আলোচনা করি, কেননা ইতিহাসে জহিরুদ্দিন বাবর হচ্ছেন মুঘল সাম্রাজ্যের মূল শাসনকর্তা, মূল প্রতিষ্ঠাতা। তাহলে বাবর আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা আসি বাবর
এই বাবরটা হচ্ছে প্রথমত তার উপাধি। কার উপাধি? জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের। এবার যদি আমরা বলি বাবরের পুরো নাম কি, বাবরের পুরো নাম হচ্ছে এই যে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এটা অনেক সময় পরীক্ষায় আসতে পারে, সুতরাং এটা মাথায় রাখতে হবে। এবার আসো, বাবর হচ্ছে উপাধি যার অর্থ হচ্ছে ব্যাঘ্র বা বাঘ, ঠিক আছে। এবার আসো, পিতার দিক থেকে তিনি তৈমুরলং এর বংশধর, অর্থাৎ বাবরের যিনি পিতা ছিলেন তিনি বংশের দিক থেকে তৈমুরলং, বিখ্যাত একজন যোদ্ধা, তিনি তার দিক থেকে বংশের দিক থেকে কি, পিতার দিক থেকে তিনি ছিলেন তৈমুরলংয়ের বংশধর। এবং মায়ের দিক থেকে ছিলেন চেঙ্গিস খান, ইনি আরেকজন খুব বিখ্যাত কি ছিলেন, যোদ্ধা ছিলেন। মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর। তাহলে বাপ মা উভয়ের সংস্পর্শে ছিল কি, মানে বিখ্যাত দুইজন যোদ্ধা তৈমুরলং এবং চেঙ্গিস খান, যার ফলে বাবরের মাঝেও সেটা কি বংশগতভাবে বা জিনগতভাবে সেও এটা কি পেয়েছে, সেও একটা সেরকম তাদের হুঙ্কার বা তাদের শক্তিশালী, তাদের বীরত্ব, তাদের যুদ্ধ কৌশল, এগুলো সেও তার বংশগতভাবে বা জিনগতভাবে পেয়েছিল। এবার আসো, 13 বছর বয়সে সিংহাসনে বসেন। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় 13 বছর বয়সে বাবর কত বছর বয়সে সিংহাসনে বসেন, বাবর কত বছর বয়সে সিংহাসনে বসেন, তোমাকে উত্তর দিল 17, খ 12, গ 13, ঠিক আছে, 3টা আছে। তাহলে আমরা এখানে কি বললাম, তথ্য একবার তোমাকে শর্টকাট আমরা দিয়ে দিলাম যে 13 বছর। তাহলে তোমার এই এমসিকিউটা অনায়াসে শেষ। তুই 13 বছর তোমার মনে থাকলো যে বাবর 13 বছর বয়সে ক্ষমতায় বা সিংহাসনে আরোহণ করেন। এরপর আসো, প্রাথমিকভাবে মুঘল শাসন ছিল আগ্রা কেন্দ্রিক। প্রাথমিকভাবে মুঘল শাসনের রাজধানী ছিল আগ্রায়। কোথায়? ভারতের আগ্রায়, অর্থাৎ যেখানে কি তাজমহল অবস্থিত, এই আগ্রায় ছিল। এবার ছিল 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধে। কিসের যুদ্ধ? খানুয়ার যুদ্ধে রানা সংগ্রামকে হারিয়ে দিল্লিতে মুঘল শাসনের প্রসার ঘটে। অর্থাৎ এই যে ইব্রাহিম লোদির পরেও রানা সংগ্রাম নামে একজন শাসক ছিল, তিনি কি করেছিলেন, দিল্লিতে শাসন করে আসছিলেন। এখানে তিনি 1527 এসে এই রানা সংগ্রামকে হারায়। কে হারায়? বাবর। এই যুদ্ধ করে যখন হারানোর পরে দিল্লিতে মুঘল শাসনের প্রসার ঘটায়। এভাবে আমরা জানি যে দিল্লি হচ্ছে ভারতীয় উপমহাদেশের চতুর্দিক থেকে দিল্লি কি করেছিল, দিল্লি সালতানাত নামে যেটা প্রতিষ্ঠিত, যে চারপাশ তারা কী করতো, দিল্লি থেকে শাসন কার্য পরিচালনা করতো। ঠিক যেমন প্রথম পানিপথের যুদ্ধ 1526-এ ইব্রাহিম লোদিকে হারায় দিল্লির শাসন ক্ষমতা গ্রহণ করে, কিন্তু দিল্লির আশেপাশে যে জায়গাগুলোতে সেগুলোতে এই বিভিন্ন শাসক ছিল যারা দিল্লি সালতানাতকেই অনুসরণ করেই চলতো। তখন এই মোহাম্মদ বাবর কি করলো, খানুয়ার যুদ্ধে রানা সংগ্রামকে হারার পর এই মুঘল শাসন ওই খানুয়ার জায়গাটা সহ আশপাশ যে জায়গাটা আছে সেখানে কি করলো, মুঘল শাসন প্রতিষ্ঠা করলো। তাহলে দেখো, প্রথম যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে কি করেছে তিনি দিল্লিতে কি করেছেন, মুঘল শাসন প্রতিষ্ঠা করেছেন। এবং 1527-এ এসে সেটা একটু প্রসারিত করে খানুয়ার জায়গা সহ আশপাশ যে জায়গাগুলোতে ছিল সেই জায়গাগুলোতে খানুয়ার যুদ্ধের মাধ্যমে রানা সংগ্রামকে পরাজিত করে সেই জায়গাগুলোতে মুঘল শাসন প্রতিষ্ঠা করে। তাহলে এই জিনিসটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। এরপর আসো, 1528-এ অযোধ্যায়, ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ তৈরি করেন। যেই বাবরি মসজিদ কি করেছে, ভারতে এখন রাম মন্দির প্রতিষ্ঠা করছে। ভারত কি করছে, এই বাবরি মসজিদ ভেঙে এখন বলছে যে এটা তাদের আগে থেকে ছিল, এটা রাম মন্দির তারা এখন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এই বাবরি মসজিদ তারা ভেঙে ফেলছে। তুজুকি আকবর, এটা হচ্ছে তার আত্মজীবনীমূলক বই, এবং মৃত্যু 1530, আগ্রায়, কবর আছে তার কাবুলে, আফগানিস্তানের কাবুলে তার কবর, কিন্তু তিনি 1530-এ আগ্রায় মারা যান এবং আফগানিস্তানের কাবুলে তাকে কী করা হয়, দাফন করা হয়। এই যে দেখা আছে অনেক সময় এমসিকিউতে আসে তুজুকি বাবর, এটা কি, বাবরের আত্মজীবনীমূলক বইয়ের নাম কি, তুজুকি বাবর, আরও অনেক কিছু দিয়ে থাকে। তো এই এমসিকিউটা অনেক সময় আসতে পারে। সুতরাং এভাবে পড়লে তোমরা অনেক তথ্য তোমার জানা থাকবে এবং খুব দ্রুত তুমি তোমার ইতিহাসটাকে তোমার নখদর্পণের মধ্যে রাখতে পারবা, যার ফলে তুমি কি করবা, ভালো ফলাফল তৈরি করতে পারবা। তাহলে আশা করি জহিরুদ্দিন বাবরের ওপর তোমাদের আর কোনো এখানে জানার বাকি থাকবে না। আমরা প্রথম যেটা জানবো যে তার নাম
প্রথম আমরা খেয়াল করি যে জহিরুদ্দিন বাবরের নাম কি ছিল, পুরো নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, এবং তার উপাধি কি ছিল, তার উপাধি ছিল বাবর, মূল নাম জহিরুদ্দিন, যার বাবরের অর্থ হচ্ছে ব্যাঘ্র। এরপর পিতার দিক থেকে মাতার দিক থেকে উভয় দিক থেকে বাবর ছিল একজন প্রতিষ্ঠিত বীরের বংশধর, এবং 13 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন, খুব ছোট্ট বয়সে। এবার আসি প্রাথমিকভাবে যখন মুঘল শাসন প্রতিষ্ঠা করলেন দিল্লিতে, তখন ওই শাসনটা আগ্রা কেন্দ্রিক চলতো। এবার আসো যে 1527 অর্থাৎ 1526 পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজয় করে দিল্লির সালতানাতকে কী করে, তিনি বিজয় অর্জন করে দিল্লির সালতানাতে মুঘল শাসন প্রতিষ্ঠা করে। কিন্তু 1527 এসে তিনি খানুয়ার যুদ্ধের মাধ্যমে দিল্লির আশপাশ যে অঞ্চলগুলো আছে সে অঞ্চলগুলো মুঘল শাসন প্রতিষ্ঠা করে, এবং 1528 সালে কি অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ করা হয়, যেটি এখন ভারতে বাবরি মসজিদকে নিষিদ্ধ করে তারা কি করছে, ভারতে রাম মন্দির প্রতিষ্ঠা করছে। এরপর তুজুকে বাবর, যেটা আত্মজীবনীমূলক বই। এবার মৃত্যু 1530, যেটা কি হয়, তার মৃত্যু আগ্রায় মৃত্যু হয়, এবং কি হয়, কাবুলে তাকে দাফন করা হয়। এই হচ্ছে মোট বাবরের একটা পরিচিতি। বাবর পরিচিতি আশা করা যায় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো আমরা দেখব নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। জন্মগ্রহণ কাবুলে 1508 খ্রিস্টাব্দে। হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। হুমায়ুন ছিল বাবরের বড় ছেলে। বাবার মৃত্যুর 3 দিন পরে সিংহাসনে বসেন, অর্থাৎ বাবরের ছেলে হচ্ছে হুমায়ুন হচ্ছে বাবরের বড় ছেলে। বাবার মৃত্যুর 3 দিনের পরে তিনি কি করেন, সিংহাসনে বসেন। ভাই ছিলেন কামরান, বিহারের শাসক শেরশাহ, যিনি ভাই ছিলেন কি কামরান, বিহারের শাসক হিসাবে শেরশাহ তাকে রাখছিল। এবার আসো 1538 তিনি কি করেন, গৌড় দখল করেন। এই হুমায়ুন কি করেছে, 1538 গৌড় দখল করেন, এবং এই গৌড় অর্থাৎ আমাদের এই বাংলা অংশটা, গৌড়কে বলা হয় কোনটা, আমাদের এই বাংলা অংশটা, এবং এই বাংলা অংশের নাম দেন জান্নাতাবাদ। এই জন্য তোমরা দেখবা যে কোন শাসক বাংলার নামকরণ করেন জান্নাতাবাদ, এইরকম একটা এমসিকিউ এসে থাকে বিভিন্ন পরীক্ষায়। তোমরা যদি দেখে থাকো তাহলে দেখবা বিগত বেশ কয়েক জায়গায় এই জিনিসটা পাবা, যে বাংলার কোন অংশকে, অর্থাৎ হুমায়ুন জান্নাতাবাদ বলেছেন কোন অংশকে, গৌড় না বাংলা, এই বাংলা বিহার উড়িষ্যা এটি লেখা থাকে, তো সেখানে কী হবে, অবশ্যই গৌড় অংশ বা বাংলা অঞ্চলটাকে তিনি কি বলেছেন, জান্নাতাবাদ বলেছেন। এবার আসো 1530 থেকে 1540 হুমায়ুন বনাম শেরশাহ যুদ্ধ হয়, অর্থাৎ এই যে প্রথম পর্যায়ে হুমায়ুন ভার্সেস শেরশাহ যুদ্ধ হয়। এই যুদ্ধটা দুইটা যুদ্ধ হয়। কয়টা যুদ্ধ? দুইটা যুদ্ধ। দেখো, একটা হচ্ছে 1539 হয়, যেটা চৌসার যুদ্ধ নামে পরিচিত। 1540 হয়, সেটা হচ্ছে কনৌজ যুদ্ধ। তাহলে এখানে দুইটা জিনিস তুমি খেয়াল করো, যে 1530 থেকে 1540 এই 10 বছরে হুমায়ুন এবং শেরশার দুইটা যুদ্ধ হয়। একটা হচ্ছে চৌসার যুদ্ধ, এটা হচ্ছে 1500 কনৌজের যুদ্ধ। এই দুই যুদ্ধের মাধ্যমে শেরশাহ হুমায়ুনকে পরাজয় করান, অর্থাৎ শেরশাহ এই দুই যুদ্ধে বিজয় লাভ করেন এবং হুমায়ুন পরাজয় হয়। এই যে হুমায়ুন পরাজয় হয়ে গেল, তখন কি করলো, তখন তিনি সুযোগ বুঝে মুঘল সাম্রাজ্যের উপরে গিয়ে তিনি সুর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে সুর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কত? 1540 থেকে সুর শাসনের প্রতিষ্ঠাতা শুরু হয়, যেটার প্রতিষ্ঠাতা ছিল কে? শেরশাহ। সেটা কে প্রতিষ্ঠাতা? শেরশাহ। তাহলে শেরশাহ কি করেন, এই মুঘল শাসনের উপরে গিয়ে তিনি হুমায়ুনকে পরাজয় বরণ করান, এবং কোন যুদ্ধের মাধ্যমে? উপরের দুটো যুদ্ধ, চৌসার যুদ্ধ এবং কনৌজ যুদ্ধের মাধ্যমে। ফাইনালি কনৌজ যুদ্ধের মাধ্যমে কি করেন, হুমায়ুনকে পরাজয় করে তিনি কি করেন, সুর শাসন প্রতিষ্ঠা করেন। এই সুর শাসন প্রতিষ্ঠা করেন মুঘলের উপরে। সুতরাং তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার। এবার আসো পরের জিনিসটা খেয়াল করো। আচ্ছা, এবার আসো যে এই যে সুরশাহ যে কাজটা করলো, এই সুরশাহ যে কাজটা করার পর 1556 সালে 1555 দিকে 1555 দিকে হুমায়ুন আবার কি করে, একটু দল বল শক্তিশালী হয়ে আবার কি করে, হামলা করার পর হুমায়ুনকে পরাজয় করে। হুমায়ুন পরাজয় করলো কাকে? শেরশাহকে। শেরশাহ যখন পরাজয় হলো, তখন সুর বংশের সেখানে কি হয়ে গেল, থেমে গেল। তখন তিনি আবার কি করলো, মুঘল শাসন প্রকৃতভাবে প্রতিষ্ঠা করলেন। তাহলে এই যে 1555 সালে গেল, 1556 পানিপথের দ্বিতীয় যুদ্ধে এসে তিনি দ্বিতীয় পর্যায়ে যখন আবার ক্ষমতায় আসলেন, শেরশাহকে হারিয়ে ক্ষমতায় এসে তিনি কি করলেন,
মুঘল শাসন আবার প্রতিষ্ঠা করলেন। তাহলে তোমাদের কাছে এই বিষয়টা আশা করি ক্লিয়ার, কারো কাছে আর পেস লাগবে না। এবার আসো পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ। দেখো পানিপথের প্রথম যুদ্ধ, খানুয়ার যুদ্ধ, বাবরের চরিত্র কৃতিত্ব, এটা তোমরা গ এবং ঘ এর জন্য একটু করে রিডিং করে নিবা। মূল কথাগুলো তো আমরা বলে দিয়েছি, পানিপথের প্রথম যুদ্ধ, খানুয়ার যুদ্ধ, বাবরের চরিত্র, আমরা মূল কথা কিন্তু বলে দিয়েছি। এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে, তাহলে তোমার মেইন পরীক্ষার জন্য এটা কাজে দিবে। এবার আসো সেহরিনদের যুদ্ধ, এটা হচ্ছে দুইটা পক্ষ ছিল। কটা পক্ষ? দুইটা পক্ষ। মুঘল সাম্রাজ্য বনাম সুর সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য বনাম সুর সাম্রাজ্য। মুঘলের পক্ষে ছিল হুমায়ুন আর সুরের পক্ষে ছিল বৈরাম খান। সুর পক্ষে এখানে দুইজন, হুমায়ুন এবং বৈরাম খান দুইজন মিলে ছিল মুঘলের পক্ষে। এরা দুইজনে ছিল কিসের পক্ষে? মুঘল শাসনের পক্ষে। আর সুর পক্ষে ছিল সিকান্দার শাহ সুরি। 1556-তে তার মৃত্যু হয়। এই যে সিকান্দার শাহ সুরি, এই ব্যক্তির কি হয়? এই ব্যক্তির সাথে যুদ্ধ হয় কোথায়? এই যে শেরহিন্দের যে যুদ্ধ, শেরহিন্দের যে যুদ্ধ, এই শেরহিন্দের যুদ্ধটা মূলত ঘটে দুইজনের মাধ্যমে। কাদের মাধ্যমে? হুমায়ুন ভার্সেস কে? সিকান্দার। তাহলে বংশ যদি খেয়াল করি, বংশ কারা? হুমায়ুন হচ্ছেন কোন বংশ? মুঘল ভার্সেস কি? সুর। ঠিক আছে, সুর বংশ। তাহলে হুমায়ুন ভার্সেস সিকান্দার এবং মুঘল ভার্সেস সুর, এই যুদ্ধটা হয় কত সালে? 1555 সালে। 1555 সালে। এই 1555 সালে যখন এই যুদ্ধটা হয়, 1555 সালে যুদ্ধ হয় এবং 1556-তে কি হয়? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় এবং 1556-তে তিনি মৃত্যুবরণ করেন। কে মৃত্যুবরণ করেন? হুমায়ুন মৃত্যুবরণ করেন। আশা করি তোমাদের কাছে এই টপিকসটা ক্লিয়ার। এবার আসো হুমায়ুনের চরিত্র তোমরা পড়বা। হুমায়ুন কেমন চরিত্রের শাসক ছিল, এটা হচ্ছে গ এবং ঘ এর জন্য তোমরা অবশ্যই এটাকে ভালোভাবে দেখবা। এবার আসো শেরশাহ সুরি, আমরা বললাম সুর বংশ। এই যে সুর বংশের কথা বললাম না, এই সুর বংশের কথাটা আমরা আরেকবার দেখি। সুর বংশ কি বংশ? সুর বংশ। এই সুর বংশ প্রতিষ্ঠা করে শেরশাহ সুরি, যিনি 1540 থেকে 1545 পর্যন্ত, অর্থাৎ টোটাল 5 বছর। কয় বছর? 5 বছর মুঘলদের হারানোর পর তিনি সেই জায়গায় ক্ষমতায় ছিলেন। 1529 থেকে 1540 বিহারের শাসক ছিলেন, অর্থাৎ ইনি প্রথম ছিলেন। শেরশাহ কি ছিলেন? বাবরের আমলে কি ছিলেন? বাবর যখন ক্ষমতায়, বাবর যখন শাসক ছিল দিল্লির, তখন তিনি মুঘলের শাসক ছিল, তখন তিনি বিহারের শাসক ছিলেন। কোথাকার শাসক ছিলেন? বিহারের শাসক ছিলেন। তাকে কে নিযুক্ত করে? বাবর নিযুক্ত করে। এবার আসো, মূল নাম হচ্ছে ফরিদ খান, উপাধি হচ্ছে সুলতানে আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ বা উস্তাদে বাদশাহ উপাধিতে দেন হুমায়ুন। হুমায়ুন কাকে দেন? হুমায়ুন কাকে উপাধি দেন? উস্তাদে বাদশাহ কাকে উপাধি দেন? শেরশাহ সুরিকে। এবার 1540 সালে সুর শাসন, আমরা জানি 1540-এ কে? হুমায়ুনকে তিনি হারান কিসের মাধ্যমে? কনৌজের যুদ্ধের মাধ্যমে। কনৌজ যুদ্ধের মাধ্যমে। তাহলে 1500 কনৌজ যে যুদ্ধ হয়, এই যুদ্ধের মাধ্যমে তিনি হারান কাকে? শেরশাহকে। এবং 1540-এ তিনি সুর শাসন প্রতিষ্ঠা করেন। 1545-এ তিনি মৃত্যুবরণ করেন, অর্থাৎ শেরশাহ 1545-এ কি করেন? মারা যান। তার উল্লেখিত কাজসমূহ হচ্ছে ঘোড়ার ডাক, তিনি ঘোড়ার ডাক করেন, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এবং দাম মূল্য প্রচলন। এই তিনটা খুব বিখ্যাত কাজ। ঘোড়ার ডাক হচ্ছে তারা বিভিন্ন কাজের জন্য, রাষ্ট্রীয় কাজের জন্য ঘোড়ার ডাকের প্রচলন ঘটান, এবং গ্র্যান্ড ট্যাঙ্ক রোড একটা বিশাল একটা রোডের কাজ করেন যেটা এশিয়া কেন্দ্রিক। এবং দাম মূল্য প্রচলনের যে সিস্টেমটা, তিনি তখন সর্বপ্রথম এটা চালু করেন। কে করেন? শেরশাহ। এবার আসো, এই সময় তোমরা কয়েকটা জিনিস পড়বা। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা, ডাক বিভাগ সহ চরিত্র কৃতিত্ব পড়তে হবে গ এবং ঘ এর জন্য। আমরা এই তথ্যগুলো দিয়ে দিলাম, তোমাকে এই জিনিসগুলো তুমি একটু হাইলাইট করে পড়বা যাতে তোমার কাজে দেয়। এবার আসুন, আচ্ছা, আমরা আজকে যে 4 নম্বর ক্লাসটা করলাম, এই 4 নম্বর ক্লাসের মধ্যে আমরা এই কয়েকটা জিনিসকে তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম, যার মাধ্যমে মুঘলদের যে সূচনা, এই সূচনা থেকে শুরু করে
তারা যেভাবে শাসন ক্ষমতা প্রকৃতভাবে প্রতিষ্ঠা করছে তার একটা নীল নকশা বলা যায়, বা তার একটা অবস্থান আমরা সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা এই ক্লাস থেকে মোটামুটি তোমাদের মেইন যে তথ্যগুলো, প্রথম দিকের তথ্যগুলো তোমরা সেগুলো নোট করতে পেরেছো, এবং তোমাদের জন্য সেগুলো অনেকটাই সুবিধা হিসেবে কাজে দিবে। এবং কোন কোন দিকগুলো তোমরা গ এবং ঘয়ের জন্য পড়বা আমরা সেটাও তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি। সুতরাং তুমি যদি এই জিনিসগুলোকে ভালোভাবে হাইলাইট করে পড়ো এবং এই তথ্যগুলো, শর্টকাট তথ্যগুলো তুমি যদি লিখে রাখো, স্পেশালি আমরা যখন আমাদের হাদিস ফাউন্ডেশনের কর্তৃপক্ষ থেকে যে আমরা যে নোটটা দিয়ে থাকি ইতিহাসের ওপর, সেটা যদি তোমরা দেখে থাকো, একেবারেই গোছানো নোট, তোমরা খুব সংক্ষিপ্তভাবে ওই জিনিসটাকে তোমাদের মাঝে আয়ত্ত করতে পারবে। এই নোটটা আমরা কখন দিই? যখন আমরা মেইন ক্লাস তোমাকে ধরে ধরে বিস্তারিত আলোচনা করার পর এই টপিক্সটা আমরা দিয়ে থাকি। তো এই টপিক্স ভিত্তিক যখন তুমি তোমার এমসিকিউ বা সিকিউগুলো দেখবা, তখন তোমার কাছে এই তথ্যগুলো খুব সহজেই মাথায় থাকবে এবং পাশাপাশি তুমি গ এবং ঘয়ের জন্য মোটামুটি নিজেকে প্রস্তুত করতে পারবা। আশা করি তোমরা যদি এই ক্লাসটা এতক্ষণ পর্যন্ত করেছো, তুমি অনেকটাই উপকৃত হয়েছো এবং তোমরা সামনের ক্লাসগুলো করবা এবং তোমার ইতিহাসগুলোকে তুমি এইভাবে হাইলাইট করে পড়ো, তাহলে তোমার জন্য ইতিহাস খুব ভালো হবে। তুমি মনে করছো ইতিহাস খুব সহজ সাবজেক্ট, অবশ্যই ইতিহাস সহজ সাবজেক্ট, কিন্তু সালগুলো মনে রাখার এবং বিভিন্ন ঘটনা সব কিছুই তোমাকে মনে রাখতে হবে। এই মনে রাখার কৌশলগুলো তোমাকে জানতে হবে। যদি তুমি জানতে পারো তাহলে তোমার জন্য সহজ, এবং তুমি যদি লেখার ক্রাইটেরিয়া বা লেখার পদ্ধতি তুমি যদি জানতে পারো, তাহলে তোমার জন্য ইতিহাস খুব সহজ, মার্ক তোলাও খুব সহজ। কিন্তু তুমি যদি না জানো তাহলে তোমার জন্য খুব কঠিন। তাই আসুন আমরা ইতিহাসকে খুবই মজার সাথে পড়ি এবং লেখা পড়াশোনার, বা বিশেষ করে আমাদের তো আলিম পরীক্ষার রেজাল্ট ভালো দরকার, সেক্ষেত্রে কিভাবে পড়া দরকার সেভাবে গাইডলাইনের জন্য তোমরা হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির সাথে থাকো। একাডেমি তোমাদেরকে সঠিক তথ্য এবং নির্ভুল তথ্য দিয়ে তোমাদেরকে সহযোগিতা করবে, যাতে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তুমি গড়তে পারো। তোমার উজ্জ্বল ভবিষ্যতের গড়ার সহায়ক হিসাবে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি তোমার পাশে থাকবে ইনশাল্লাহ। এ পর্যন্ত আজকেই থাকলো, আগামী ক্লাসে দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। পাশাপাশি কোনো কিছু যদি তোমার বুঝতে অসুবিধা হয়, তাহলে তুমি অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিবা, আমরা সেখানে কমেন্টে উত্তর দেবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে আমি আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।